হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আমরা সমুদ্র ভূগোলের ওশনোগ্রাফির গুরুত্বপূর্ণ অংশ সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানছি। ইতিপূর্বে আমরা সমুদ্রের তলদেশে কী ধরনের ভূপ্রকৃতি হয়ে থাকে সেগুলো সম্পর্কে জেনেছি। এবার আমরা প্রত্যেকটা মহাসাগরের স্পেসিফিক মহাসাগরের তলদেশে কী কী ভূমিরূপ কোথায় কী রয়েছে সেটা সম্পর্কে জানবো। এখান থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে, তো সেটা আমরা পরিষ্কারভাবে জানবো। প্রথমে প্রশান্ত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি। প্রশান্ত মহাসাগরটা এখানে ডায়াগ্রামসে দেখানো রয়েছে এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বারিং করা রয়েছে এবং সেখানে স্পেসিফিক কোনটা কত নাম্বার সেখান থেকে আমরা এখানে দেখে আমরা বলে দিতে পারি যে এই এই অংশগুলো কিন্তু এখানে এখানে রয়েছে। তো যত বেশি ডিপ কালার করা রয়েছে সেটা কিন্তু গভীরতা ততটা বেশি। যার ডিপনেস যত বেশি, যার যার কালারের ডিপনেস যত বেশি, সেখানে কিন্তু তার গভীরতাটাও তত বেশি এখানে দেখানো রয়েছে। তো এভাবে এখানে চিত্রটা দেখে আমরা বলে দিতে পারি যে কোন এলাকার গভীরতাটা কত বেশি। তো আমরা দেখতে পাচ্ছি উপকূল ভাগ অর্থাৎ স্থলভাগ থেকে যত দূরে আমরা যাচ্ছি, স্থলভাগের প্রাথমিকভাবে এটা কিন্তু লাইট কালার রয়েছে, অর্থাৎ এখানে গভীরতা খুব বেশি নয়, তুলনামূলক খুব বেশি নয়, কারণ 0 থেকে 3600 মিটার পর্যন্ত গভীরতা রয়েছে এখানে। তারপরে আরও বেশি যত গভীরের দিকে যাওয়া যাচ্ছে তত গভীরতাটা আরও বেশি বাড়ছে এবং ডিপ কালারগুলো কিন্তু এগুলো খাতকে নির্দেশ করছে। এবং এখান থেকে একটা বিষয় উঠে আসছে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখতে হবে, সেটা আমরা ভূমিকম্প পোর্শনে আবার রয়েছে। সেটা হচ্ছে এই যে অংশটা, এখানে কিন্তু প্রশান্ত মহাসাগরীয় পাত রয়েছে, এই অংশের নিচে কিন্তু প্রশান্ত মহাসাগরীয় পাত রয়েছে, অর্থাৎ সমুদ্রের ওই জলতলের নিচে। তো এই যে পাতের সীমান্ত, এই পাতের যে সীমান্ত এলাকা, এখানে আমরা রিং অফ ফায়ার, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর আগ্নেয়গিরি রয়েছে যেগুলো থেকে প্রচুর অগ্নুৎপাত হয়ে থাকে। কেন হয়ে থাকে এবং এখানেই কেন খাতগুলো অবস্থিত, সেই তার কারণটা কিন্তু একটাই। আমাদের প্রশ্নে এর আগে আমরা দেখেছি যে প্রশ্নতে কিন্তু প্লেট টেকটনিকের কথা বলা থাকে, পাত সংস্থানের কথা বলা থাকে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। কারণ পাতের চলাচলের কারণেই কিন্তু এই ভূমিরূপগুলো এখানে তৈরি হচ্ছে। এই যে খাত তৈরি হয়েছে একটা পাত আর একটা পাতের নিচে ঢুকে যাওয়ার কারণে। এই যে প্রশান্ত মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগরের পাত হচ্ছে ভারী পাত। ভারী পাত কি হয়, হালকা পাতের নিচে, আমি ধরে নিচ্ছি এটা এটা একটা মহাদেশীয় পাত এবং হালকা, ভারী পাতটা কিন্তু এর নিচে প্রবেশ করে যায়, এর নিচে চলে যায়, হালকা পাতের নিচে চলে যায় ভারী পাতটা। এইখানে কিন্তু খাত তৈরি হয়, সমুদ্র খাতটা কিন্তু এখানে তৈরি হয়, অথবা এখান দিয়ে কিন্তু এই গলে গিয়ে গলনের ফলে এখান দিয়ে কিন্তু লাভা নির্গত হয়। তো এই কারণেই এখানে আগ্নেয়গিরিগুলো রয়েছে, আবার একই কারণে এখানে কিন্তু খাত তৈরি হয়েছে। তো এটা আমরা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই পুরো সীমান্ত জুড়েই কিন্তু আমরা এই খাতগুলো, যত ডিপ কালার সেখানে খাত তত বেশি, তো সেই খাতগুলো কিন্তু এই সীমান্ত জুড়ে বুঝতে পারবো এবং ওটা দেখে আমরা বলে দিতে পারি যে এটা কিন্তু পাতের একটা বাউন্ডারি এলাকা রয়েছে, সীমান্ত এলাকা রয়েছে। তো যাই হোক, আমরা প্রশান্ত মহাসাগরের যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো স্পেসিফিক্যালি জানছি। তো প্রথমে এটা আমি এখান থেকে, এটা বইয়ের অংশ থেকে নিয়েছি কারণ এটা অ্যান্সার ফর্মে রয়েছে, তো আমাদের লেখার ক্ষেত্রে সুবিধা হবে পুরো বিষয়টাকে। তো আমরা প্রথমে একটা ভূমিকা লিখব যে প্রশান্ত মহাসাগরের অবস্থান কোন জায়গাতে এবং এর গুরুত্বটা কী। তো প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম এবং বৃহত্তম মহাসাগর। বৃহত্তম মহাসাগর আমরা জানি যে প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড়, এর এলাকাটা সবচেয়ে বড়। এবং গভীরতম কেন বলা হচ্ছে, কারণ মারিয়ানা খাত কিন্তু এখানেই অবস্থিত, অর্থাৎ যেটা সবচেয়ে গভীর খাত, সেই মারিয়ানা খাত, সেটা কিন্তু আমরা এই প্রশান্ত মহাসাগরেই পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে 20 নম্বর যেটা রয়েছে, 20 নম্বর, এটাই হচ্ছে মারিয়ানা খাত। এই 20 নম্বরটাই হচ্ছে মারিয়ানা খাত। তো যাই হোক, সেটা গভীরতা সবচেয়ে বেশি এবং সেই অর্থে প্রশান্ত মহাসাগরই হচ্ছে সবচেয়ে গভীরতম মহাসাগর। এর ক্ষেত্রীয় বিস্তার, এর বিস্তার হচ্ছে 16.54 কোটি বর্গ কিলোমিটার। 16.54 কোটি বর্গ কিলোমিটার, বিশাল বড় একটা এলাকা জুড়ে প্রশান্ত মহাসাগর অবস্থিত। এরকম মনে করা হয়, অনেক ভৌগোলিক মনে করে থাকেন, বৈজ্ঞানিক মনে করে থাকেন যে পৃথিবী থেকে যে চাঁদের অংশটা সৃষ্টি হয়েছে সেটা প্রশান্ত মহাসাগরে এই অংশ থেকেই কিন্তু বেরিয়ে যাওয়ার ফলে, এই প্রশান্ত মহাসাগর থেকে বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু এখানে খাতটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই সাগরের যে নিচু এলাকা, যে খাত, সেটা কিন্তু ওই চাঁদের অংশটা এখান থেকেই কিন্তু বেরিয়ে গেছে। এরকম অনেক বৈজ্ঞানিক বা ভৌগোলিক তারা মনে করে থাকেন। যাই হোক, সেটা আমাদের এর সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু এর যে এরিয়া, এর যে বিশালতা,
সেটা আমরা গুরুত্ব দিতে পারি 16.54 কোটি বর্গ কিলোমিটার এর গভীরতা, যা পৃথিবীর মোট ক্ষেত্রফলের প্রায় 32%। 32%, অর্থাৎ 1/3 কিন্তু প্রশান্ত মহাসাগর। পৃথিবীর যে এলাকা তার 1/3 কিন্তু প্রশান্ত মহাসাগর, এবং মোট জলভাগের প্রায় 46%, প্রায় অর্ধেকের কাছাকাছি, বা অর্ধেক বলা যায় যে মোট যে জলরাশি রয়েছে সারা পৃথিবীতে তার অর্ধেক রয়েছে প্রশান্ত মহাসাগরে। এর গভীরতা প্রায় 4200 মিটার, গড় গভীরতা 4200 মিটার, অত্যন্ত গভীর। গড় গভীরতাই হচ্ছে 4200, এর থেকেও অনেক বেশি গভীর অঞ্চল রয়েছে। তাই মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যময় হওয়াটাই স্বাভাবিক। এই তলদেশের ভূপ্রকৃতি বৈশিষ্ট্য বৈচিত্র্যময় ভূপ্রকৃতি। তো আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রটা কিন্তু অঙ্কন করতে হবে ডিটেলসে। আচ্ছা, এরপর আমরা প্রত্যেকটা স্পেসিফিক ভূমিরূপে চলে আসবো। মহীসোপান আমরা আগে জেনেছি যে প্রশান্ত মহাসাগরের উভয় দিকে মহাদেশের প্রান্তভাগ থেকে মহীসোপান ধীরে ধীরে মহাসাগরের গভীরতম অংশের দিকে প্রসারিত হয়েছে। এর প্রান্তভাগ 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। 200 মিটার পর্যন্ত বিস্তৃত। আমরা আগে পড়েছি মহীসোপান উপকূল ভাগ থেকে ধীরে ধীরে অল্প ঢাল থাকে এবং সেটা কিন্তু ধীরে ধীরে উপকূল ভাগ থেকে নিচের দিকে নেমে যায়। মহীসোপান প্রশান্ত মহাসাগরের মোট ক্ষেত্রফল প্রায় 5.7% স্থান অধিকার করে আছে। অর্থাৎ এই মহীসোপান অঞ্চলটা, এই যে উপকূলবর্তী হালকা কালারের আমরা অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা মহীসোপান বলতে পারি, যদিও পুরোটা নয়, এখানে জাস্ট গভীরতা অনুযায়ী দেখানো আছে, মহীসোপান অনুসারে নয়। তো এই যে পার্শ্ববর্তী অংশগুলো লাইট কালারে যেটা দেখানো রয়েছে সেটাকে মহীসোপান অঞ্চল, এবং সেটা 5.7% স্থান জুড়ে কিন্তু রয়েছে। বেশ কিছুটা এলাকা কিন্তু মোট প্রশান্ত মহাসাগর এলাকার 5.7% জুড়ে রয়েছে। এর বিস্তার মাত্র 80 কিলোমিটার। পূর্ব উপকূলে, পশ্চিম উপকূলে, অর্থাৎ পূর্ব উপকূল বলতে এই এলাকাটায় কথা বলা হচ্ছে, এর বিস্তার কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি। এখানে খুব বেশি দূরে কিন্তু এটা বিস্তৃত নয়। কিন্তু পশ্চিম উপকূলে, অর্থাৎ এই অংশটা পশ্চিম উপকূলে কিন্তু এর বিস্তার অনেক বেশি। সেটা কত? এই যে জাপান, কিউরাইল, ফিলিপাইন্স, নিউজিল্যান্ড প্রভৃতি দ্বীপপুঞ্জ রয়েছে, এই জন্য এই অংশটা 150 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো এখানে জাপান রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে এখানে। তো এই সমস্ত কারণে, নিউজিল্যান্ড এখানে, তো এই সমস্ত কারণে এখানে কিন্তু এই বিস্তারটা অনেক বেশি, কারণ দ্বীপপুঞ্জের সংখ্যা অনেক বেশি এখানে। দ্বিতীয় হচ্ছে অবনমিত অঞ্চল বা বেসিন, যেটাকে আমরা খাত অংশ বলছি। অবনমিত অংশ, দীর্ঘ সংকীর্ণ খাত নয় কিন্তু, এই যে অবনমিত একটা অংশ, এটাকে আমরা বেসিন বলতে পারি। তো এই 90% স্থান বা অবনমিত বেসিন অঞ্চল দ্বারা অধিকৃত। তো বোঝাই যাচ্ছে এখান থেকে অধিকাংশ স্থান রয়েছে বেসিন, এবং বেসিনের গভীরতা 7300 মিটার, যথেষ্ট প্রচণ্ড গভীরতা পর্যন্ত কিন্তু বিস্তৃত। অর্থাৎ প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ বেসিন অঞ্চল। এই মহাসাগরের উল্লেখযোগ্য বেসিনগুলো হচ্ছে অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের উত্তরে বেরিং প্রণালীর নিকট অ্যালিউসিয়ান বেসিন। এগুলো কিন্তু আমাদের মনে রাখতেই হবে। তার জন্য চার্ট করে লেখা যেতে পারে। অ্যালিউসিয়ান বেসিন রয়েছে অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে। ফিজি দ্বীপের উত্তরে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত উত্তর ফিজি বেসিন বিস্তৃত, 20 ডিগ্রি দক্ষিণ থেকে 32 ডিগ্রি দক্ষিণ। ফিজি ও নিউজিল্যান্ডের মাধ্যমে ফিজি বেসিন অবস্থিত। তো এটা আমরা স্পেসিফিক্যালি ডিগ্রি যদি উল্লেখ মনে নাও থাকে, আমরা ফিজি দ্বীপের উত্তরে ফিজি বেসিন এটাকে বলতে পারি। যদি লেখা যায় সে সম্ভব হয় সেটা খুবই ভালো, কিন্তু যদি না মনে থাকে সেক্ষেত্রে ফিজি দ্বীপের উত্তরে আমরা বলতে পারি। নেক্সট, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঝে পূর্ব অস্ট্রেলিয়া বেসিন, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ এই স্থানটাতে আমরা দেখতে পাচ্ছি। কুমেরু মহাসাগর উত্তরে প্রশান্ত কুমেরু বেসিন, অর্থাৎ দক্ষিণ দিকে। চিলির পশ্চিমে চিলি বেসিন, পেরুর পশ্চিমে পেরু বেসিন, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের পূর্বে ফিলিপাইন্স বেসিন। জাস্ট এভাবেও আমরা উল্লেখ করতে পারি যে কোন অবস্থানটা, স্পেসিফিক্যালি অবস্থানটা বলতে পারলে যথেষ্ট। এরপর সমুদ্র খাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র খাত। প্রশান্ত মহাসাগরের তলদেশে বিস্তৃত খাতগুলি সংকীর্ণ এবং অত্যন্ত গভীর। কেন গভীর? তার কারণ বললাম, প্লেট টেকটনিক, পাত সংস্থান জড়িত কারণে একটা পাত অন্য পাতের নিচে চলে যাওয়ার কারণে কিন্তু এই এত গভীরতা। মোট 32টি সমুদ্র খাতের সন্ধান পাওয়া গেছে এখনো পর্যন্ত। এর অধিকাংশই পশ্চিম অংশে অবস্থিত। পশ্চিম অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে যত বেশি খাতগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই এই পশ্চিম অংশেই বিস্তৃত। পূর্ব দিকে আছে অল্প, সংখ্যায় কম। তো গুয়াম দ্বীপের পূর্বে অর্ধচন্দ্রাকারে বিস্তৃত হচ্ছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা। সবচেয়ে যে গভীরতম অংশ সেটাকে বলা হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ, যা এই খাতের দক্ষিণ অংশে অবস্থিত। চ্যালেঞ্জার ডেপথ হচ্ছে সবচেয়ে গভীর। এছাড়া অন্যান্য যে সমুদ্র খাত সেগুলো বলা হচ্ছে কিউরাইল দ্বীপপুঞ্জের কিউরাইল খাত, জাপান পূর্বে জাপান খাত, সামোয়া দ্বীপের দক্ষিণে টোঙ্গা খাত, নিউজিল্যান্ডের উত্তরে কামারডেক খাত, ফিলিপাইন্সের দ্বীপপুঞ্জের পূর্বে ফিলিপাইন্স খাত। সামুদ্রিক শৈলশিরা উচ্চভূমি। তো খাত অংশের পরে আমরা জানি সামুদ্রিক শৈলশিরা দেখতে পাওয়া যায়, উচ্চভূমি দেখতে পাওয়া যায়।
পাহাড় পর্বতে যে অবস্থানগুলো দেখতে পাওয়া যায় সেই শৈলশিরা পরপর শিরার আকারে অবস্থান করে, তাকে বলা হয় শৈলশিরা। প্রশান্ত মহাসাগরের তলদেশে বেশ কিছু শৈলশিরা উচ্চভূমি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মারিয়ানা খাতের পূর্ব দিকে মার্কাস নেকার উচ্চভূমি, মধ্য প্রশান্ত শৈলশিরা। তো প্রশান্ত মহাসাগরের মধ্যেও মধ্য প্রশান্ত শৈলশিরা দেখা যায়, যেমন আটলান্টিকের মধ্যেও এরকম দেখা যায়। আটলান্টিক মহাসাগর পড়ার সময় আমরা ডিটেলসে জানবো। ফিলিপাইন্স খাতের পূর্বে কিউসু পালাউ শৈলশিরা, হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে হাওয়াই শৈলশিরা, সালোমন দ্বীপপুঞ্জের উত্তরে ক্যারোলিন সালোমন শৈলশিরা, নিউজিল্যান্ডের পশ্চিমে লর্ড হাউ উচ্চভূমি ও নরফক শৈলশিরা, পেরু চিলি শৈলশিরা, কুমেরু মহাসাগর উত্তরে প্রশান্ত কুমেরু শৈলশিরা, গ্যালাপাগোসের দক্ষিণ পশ্চিমে পূর্ব প্রশান্ত শৈলশিরা বিশেষ উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগরের তলদেশের শৈলশিরার মাঝে কতগুলি জলমগ্ন মালভূমি বর্তমান। এর মধ্যে আলবাট্রস চিলির পশ্চিমে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের মালভূমি, নিউজিল্যান্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত নিউজিল্যান্ড মালভূমি প্রধান। তো শৈলশিরা এবং উচ্চভূমি এগুলো দেখতে পাওয়া যায়। তো নামগুলো কিন্তু এখানে মনে রাখতে হবে, এখানে এছাড়া কিন্তু উপায় নেই। তো এগুলো লিখে লিখে বারবার প্র্যাকটিস করে কিন্তু মনে রাখা যেতে পারে। চ্যুতি অঞ্চল কী কী রয়েছে? চ্যুতি সম্পর্কে আগে বলেছি যে চ্যুতি কাকে বলা হয়। প্রশান্ত মহাসাগরে কিন্তু এই চ্যুতি ভূমিরূপ দেখতে পাওয়া যায়। চ্যুতি হওয়ার কিন্তু একটা অন্যতম কারণ পাত সংস্থান, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গায় পাতগুলো যখনই সরছে, সংঘর্ষ হচ্ছে, ভূমিকম্প তৈরি হচ্ছে, সেখানে কিন্তু চ্যুতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এবং এই কারণেই কিন্তু প্রশান্ত মহাসাগরে এই সমস্ত চ্যুতিগুলো দেখতে পাওয়া যায়। গভীর সমুদ্রের সমভূমির উপর সমুদ্র ভৃগু, স্তূপ, পর্বত, সংকীর্ণ নিম্নভূমি প্রভৃতি সৃষ্টি করেছে। এই সমস্ত চ্যুতির কারণে সমুদ্র ভৃগু, অর্থাৎ উঁচু এই যে ভৃগু প্ল্যাটফর্ম মতো একটা উঁচু অংশ, ভৃগু তৈরি হয়। এই কারণে স্তূপ পর্বত তৈরি হয়। স্তূপ পর্বত অর্থাৎ এই স্তূপ পর্বত এভাবে ফাটল হোল তৈরি হয় এখানে, কিন্তু তারপর এই জায়গা থেকে উপরে উঠে যায়, এটাকে বলা হচ্ছে স্তূপ পর্বত। এটাও কিন্তু এক ধরনের চ্যুতি। এবং সংকীর্ণ নিম্নভূমি তৈরি হয়, অর্থাৎ একটা অংশ থেকে একটা অংশ যখন নেমে যাচ্ছে চ্যুতির ফলে, তখন কিন্তু নিম্নভূমি তৈরি হচ্ছে। অর্থাৎ এই অংশটা প্রথমে উপরে ছিল, এই অংশটা একই জায়গায় অবস্থান করছিল, এর সাথে একই সমতলে ছিল, সেটা পরবর্তীকালে নেমে যাচ্ছে। তো এখানে তৈরি হচ্ছে নিম্নভূমি, একটা নিম্নভূমি তৈরি হচ্ছে। তো চ্যুতির নামগুলো মানে জাস্ট মনে রাখতে হচ্ছে: মেন্ডোসিনো, পায়োনিয়ার, মারে, ক্ল্যারিয়ন, ক্লিপারটন, গ্যালাপাগোস, মাকুয়েসাস, সালাই, গোমেজ প্রভৃতি এই চ্যুতিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দ্বীপ কী কী রয়েছে? মহাসাগরে প্রায় 20,000 দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রচুর দ্বীপ রয়েছে প্রশান্ত মহাসাগরে। দুটো ভাগে ভাগ করে আলোচনা করা হয়। মহাদেশীয় দ্বীপ, মহাদেশীয় দ্বীপগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, নিমজ্জিত হয়ে সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অ্যালুসিয়ান দ্বীপ, চিলি দ্বীপ, ব্রিটিশ কলম্বিয়া দ্বীপ এবং মহাসাগরের পশ্চিম দিকে ধনুকের আকারে বিস্তৃত দ্বীপ জাপান, কিউরাইল, শাখালিন, তাইওয়ান, ফিলিপিন্স, সুমাত্রা, জাভা, বর্নিও, নিউগিনি, সেকাবিস, তাসমানিয়া, নিউজিল্যান্ড। অর্থাৎ মহাদেশের আশপাশে যে সমস্ত বিচ্ছিন্ন অংশ, মহাদেশেরই অংশ বিচ্ছিন্ন হয়ে জলভাগে অবস্থান করছে, সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় দ্বীপপুঞ্জ। বড় বড় আমরা দেশগুলো প্রত্যেকটা চিনি, এবং এগুলো উল্লেখ করতে হবে, আমাদের প্রত্যেকটা দেশের নাম উল্লেখ করতে হবে। ক্ষুদ্রাকার দ্বীপ, যেগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে বেশ কিছুটা দূরে সমুদ্র থেকে অবস্থান করছে, সেগুলো কি কি? অধিকাংশ কিন্তু এগুলো আগ্নেয় দ্বীপ বা প্রবাল দ্বীপ। নিউগিনি, বিসমার্ক, সালোমন, ফিজি, মারিয়াল, মার্শাল, হাওয়াই, চ্যাথাম, মার্কুয়েসাস সোসাইটি। প্রবাল দ্বীপের মধ্যে গ্রেট ব্যারিয়ার, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন কোরাল রিফ সম্পর্কে পড়বো, প্রবাল দ্বীপ সম্পর্কে পড়বো, সমুদ্র ভূগোলের এই অংশ, তখন কিন্তু আমরা এই গ্রেট ব্যারিয়ার রিফের উল্লেখ আবার পাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অংশে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে বড় কোরাল দ্বীপ। এবং গিলবার্ট, মার্শাল, ক্যারোলিনা এই সমস্ত ক্ষুদ্রাকার দ্বীপপুঞ্জগুলো দেখতে পাওয়া যায়। প্রান্তদেশীয় সাগর, এই মহাসাগরের পশ্চিম দিকে মহাদেশের প্রান্তভাগে নিমজ্জিত হয় মহাদেশীয় দ্বীপসমূহের মধ্যে অনেক বেশি প্রান্তদেশীয় সমুদ্র সৃষ্টি হয়েছে। এগুলি হচ্ছে বেরিং সাগর, ওকস্টক সাগর, জাপান সাগর, পিত সাগর, পূর্ব দক্ষিণ চীন সাগর, বান্দা সেলেবিস সাগর। পূর্ব উপকূলে বিশেষ ভগ্ন না হয়, এখানে প্রান্তদেশীয় সাগরের সংখ্যা কম। ক্যালিফোর্নিয়া উপসাগর, পানামা উপসাগর, আলাস্কা, অস্ট্রেলিয়ার কার্পেন্টিয়ার উপসাগর উল্লেখযোগ্য। তো প্রান্তদেশীয় সাগর কোনগুলো? এই যে ভগ্ন অংশ, উপকূল ভাগের যে ভগ্ন অংশ, এইগুলোই কিন্তু এক একটা সাগরের সৃষ্টি করেছে। অর্থাৎ মহাসাগর থেকে এইগুলো কিন্তু এক একটা সাগর হিসেবে, এই অংশ, এই অংশ, এই অংশ, এগুলো কিন্তু এক একটা সাগর হিসেবে সেপারেট রয়েছে। কিন্তু পূর্ব উপকূলটা সেই অর্থে ভগ্ন নয়, দীর্ঘ বিস্তৃত। তো স্বাভাবিকভাবে এখানে সেই ধরনের কোনো বড় বড় সাগরগুলো তৈরি হতে পারেনি। তো এটাই হচ্ছে প্রান্তদেশীয় সাগর। এবং
প্রশান্ত মহাসাগরে যে সমস্ত ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। এখানে জাস্ট আমাদের কয়েকটা খাতের নাম এবং এই বেসিনের নাম, এই ধরনের কিছু নাম আমাদের মনে রাখতে হচ্ছে। বাকি অংশটা কিন্তু খুব একটা কঠিন নয়, জাস্ট নামগুলো এখানে উল্লেখ করতে হবে এবং বারবার এটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মনে রাখা সম্ভব। তো প্রশান্ত মহাসাগরের মানচিত্রটা প্রথমে অঙ্কন করে নিতে হবে এবং স্পেসিফিক্যালি এগুলো যদি দেখানো যায় এখানে নাম্বারিং করে যদি দেখানো যায় সেটা কিন্তু সবথেকে ভালো হয়। অথবা যদি ম্যাপটা বড় আঁকা যায় তাহলে কিন্তু এখানেই এগুলো উল্লেখ করে দেওয়া যেতে পারে যে প্রশান্ত মহাসাগরে এই অংশে এইগুলো দেখতে পাওয়া যায়। কালারের ভেরিয়েশন যদি আনা সম্ভব হয় তাহলে সেটা আনলে সেটা খুবই ভালো। আলাদা করে এই বিষয়টা পরিষ্কার করা যায় যে এইখানে এত গভীরতা রয়েছে, বা যত স্পেসিফিক আমরা হতে পারবো তত কিন্তু মার্কসটা সেখানে বাড়বে। তো খুব সুন্দর করে এখানে কিন্তু ডায়াগ্রামসটা উপস্থাপন করতে হবে এবং তার সাথে প্রত্যেকটা লেখা সঠিকভাবে হতে হবে। তো আজকে এই অংশটা এখানে কমপ্লিট করছি। এর পরবর্তী সময় ভারত মহাসাগরীয় এবং আটলান্টিক মহাসাগরীয় তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। আজকে এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।